জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মঙ্গলবার বিএনপি নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করতে করতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। জানাবো আওয়ামী লীগের আমলে করা সব চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে। মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে এতদিন করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিপির প্রাক্কালন করা হয়। এগুলোর বস্তুগত ভিত্তি যা অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয় এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। এজন্য আমরা আলাদাভাবে বিবিএস এর সঙ্গে বসব। এদিকে আশুলিয়ায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিহত 1। আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কাট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা। জানিয়ে দেব, জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক বিচারপতি মানিকের। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএসএম শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে তাকে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ করবে কারা? হামাস ইসরায়েল যুদ্ধ এখনও শেষ হবার কোনো লক্ষণ নেই, বরং দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে সমীকরণ। এরই মধ্যে বেশ কয়েকবার আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি প্রস্তাব দিলেও তা ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোয়ার্থমের কারণে। তেল আবিবের দাবি, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি বাহিনীর হাতে, তবে তা মানতে নারাজ ফিলিস্তিনিরা। তাই এবার যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ নিয়ে নতুন রূপরেখা দিলেন হামাস নেতা, জানালেন কারা নিয়ন্ত্রণ করবে গাজার শাসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য, 2 পুলিশ সদস্য গ্রেপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তারা হলেন নায়ক সজীব সরকার এবং কনস্টেবল শোয়েবুর রহমান। সোমবার রাতে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণী এবং সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছিলেন তারা। এছাড়া জনসাধারণের প্রতি সেবাদানকে বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলায় আসামি নায়ক সজীব সরকার এবং কনস্টেবল শোয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল শোয়েবুর রহমান আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল। রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির সমাবেশ। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর পুরো এলাকা। মঙ্গলবার বিএনপি নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন। দুপুর 2টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও 12টার পর থেকেই ছোট ছোট মিছিলে নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এদিকে বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা গেছে। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের আমলে করা সকল চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে, দেবপ্রিয়। মূল্যস্ফীতি এবং জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নকারী কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে এতদিন করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এডিবির প্রাক্কালন করা হয়।
এগুলোর বস্তুগত ভিত্তিতে, যা অত্যন্ত দুর্বল। এগুলো কিভাবে হয় এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। এর জন্য আমরা আলাদাভাবে মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে সরকারের তথ্য তৈরি, পরিবেশ এবং প্রাক্কালন যারা করেন এমন 24টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড মুস্তাফিজুর রহমান, ড সেলিম রাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ড দেবপ্রিয় বলেন, রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন, পারতেন না। ফলে যারা বাধ্য হয়েই যে কোনো সরকারি প্রাক্কালন করতেন, যারা ভয় বা চাপে এতদিন সঠিক তথ্য দিতে পারেননি, তাদের বলা হয়েছে এখন সময় এসেছে সেই সুযোগ কাজে লাগান। তিনি আরও বলেন, সব ধরনের চুক্তি, জ্বালানি, বিভিন্ন বিষয় যেসব চুক্তি হয়েছে সেগুলোর মূল চুক্তির কাগজ চাওয়া হবে এবং তা খতিয়ে দেখা হবে। এক প্রশ্নের উত্তরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, আমাদের তৃতীয় সভা হবে, আমরা তথ্যউপাত্ত পেয়েছি, এখন লেখার কাজ কিভাবে শুরু হবে সেটি নিয়ে আলোচনা হবে। আমরা যে উন্মুক্ত তথ্যউপাত্ত চেয়েছিলাম এতে ব্যাপক সাড়া পড়েছে। আমরা দ্রুত ঢাকার বাইরে টাউন হল বৈঠক করব। আমরা কি পেয়েছি এবং সেই ভেতরের তথ্য এখন বলার সময় নয়, সময় আসলে সব বলা হবে। আশুলিয়ায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। আশুলিয়া জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়ার শিল্প পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও 2টি কারখানা আছে। 2 কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এতে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। নিহত রোকেয়া বেগম কারখানাটির সেলাই মেশিন অপারেটর ছিলেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ করবে যারা। হামাস ইসরায়েল যুদ্ধ এখনও শেষ হবার কোনো লক্ষণ নেই, বরং দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে সমীকরণ। এর মধ্যে বেশ কয়েকবার আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি প্রস্তাব দিলেও তা ব্যর্থ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণে। তেল আবিবের দাবি, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি বাহিনীর হাতে, তবে তা মানতে নারাজ ফিলিস্তিনিরা। তাই এবার যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ নিয়ে নতুন রূপরেখা দিলেন হামাস নেতা। জানালেন কারা নিয়ন্ত্রণ করবে গাজার শাসন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যুদ্ধ শেষ হবার পর অঞ্চলটি পরিচালনা করবে ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন চালানো হবে বলেও জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ওসমান হামদান। তিনি জানান, যুদ্ধ শেষ হবার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনিদের এবং দিনটি ফিলিস্তিনিদের দিন। হামাস নেতা জানান, গাজায় 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার যথেষ্ট সম্পদ রয়েছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজা একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। তবে সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনার বিরোধিতা করেছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠান ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনার সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।